মাছের জিনিস স্বাদ হয় মামা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বাদ হবে। ভাই মাছ যা যেটা ওটা দিব না। এমন করে খাবেন না, ডিম আলা খাবেন। ডিম সহ 700-800 গ্রাম। এটা কি ডিম আছে না? হ্যাঁ ডিম, এটা ডিম হবে স্যার। এটা একটু ওজন দাও তো। 670 গ্রাম। আসলে অনেকগুলো দোকান দেখলাম আর শেষ পর্যন্ত এইখানের মাছটা আমাদের মাপ মতো হয়েছে, মানে সাইজ মতো। এখানে আসলে দেখি ছোট একটা ডিম আছে, ডিমটা কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাছটা কিন্তু তাজা, ফ্রেশ। এখানে আজকে যতগুলো মাছ দেখেছি এর ভেতরে এটা তাজা ছিল। এর কারণ হচ্ছে এখন এবারের যাত্রায় আমরা একটা ভিন্ন উদ্দেশ্যে যাত্রা করছি। মূলত আমরা পদ্মা নদী থেকে একেবারে সুনামগঞ্জ পর্যন্ত চলে যাব। তবে আমাদের আজকের পর্বে আমরা পদ্মার পাড়ে ইলিশ মাছ খাবো, আর আগামী পর্বগুলোতে দেখাবো কিভাবে আমরা পদ্মা থেকে সুনামগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা একটা ডিফারেন্ট রুটে যাত্রা শুরু করছি। আর সেই উদ্দেশ্যে আমরা এখন ঢাকার বাসা থেকে আমরা যাব মুন্সিগঞ্জে, লৌহগঞ্জে। আর সেই জন্য আমরা একটা উবার কল করেছি। এখন এই উবারে করে সরাসরি চলে যাব। কত টাকা ভাড়া পড়লো পরে বলছি। আমাদের গাড়ি চলে এসেছে। আমরা একটা বোট ট্রিপ দিব, সেটা বাংলাদেশের 7টা নদীর উপর দিয়ে যাবে। তার আগে আমাদের যাত্রা শুরু হচ্ছে। মোহাম্মদপুরের আমাদের বাসা থেকে আমরা যাত্রা শুরু করেছি। এখান থেকে লৌহজং যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। একবারে উবার নিয়ে নিয়েছি। অবশ্য চাইলে বাসেও যাওয়া যায়, তবে বাস ভাড়া কম্পারেটিভলি অনেকটা কম। সেই তুলনায় ওই উবারের ভাড়া কিন্তু অনেক বেশি। মোটামুটি আমরা এখান থেকে ডাইরেক্ট এই প্রাইভেট কার নিয়ে যেতে আমাদের 2500 টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। তবে বাসে গেলে কিন্তু অনেক সস্তায় যাওয়া যায়। থেকে আমাদের লৌহজং পর্যন্ত যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আসলে ট্রাফিক জ্যামের ব্যাপারে জানা যায় না, তারপরও ম্যাপ যতটুকু দেখাচ্ছে তাতে 1 ঘন্টা 45 মিনিটের আশেপাশে সময় লাগবে। ইনশাল্লাহ আমরা চলে যাবো এর ভিতরে। মোহাম্মদপুরের বাসা থেকে আমরা রাত 8টার সময় রওনা দিয়েছিলাম। আর আজকে কম্পারেটিভলি যানজটের মাত্রা অনেকটাই কম ছিল, যার কারণে বাসা থেকে মতিঝিল পর্যন্ত খুব বেশি একটা সময় আমাদের লাগলো না। দেখতে দেখতে আমরা কিন্তু মতিঝিল চলে এসেছি। আর এখান থেকে আমরা কিন্তু গুলিস্তান পার হয়ে তারপরে ইকুরিয়া হয়ে ঢুকবো পদ্মা ব্রিজের এক্সপ্রেস হাইওয়েতে। আর এই পর্যন্ত আসতে আসতে আমাদের প্রায় 9টা বেজে গেল। আর আজকে কোনো এক অজানা কারণে মতিঝিলের আশেপাশের এলাকা সম্পূর্ণ খালি। অন্যথায় এই সময় কিন্তু এখানে প্রচুর যানজট থাকে। আর অবশেষে আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠেছি। এখান থেকে আমরা টোল দিয়ে তারপরে সেই এক্সপ্রেস হাইওয়েতে উঠবো, পদ্মার বিখ্যাত এক্সপ্রেস হাইওয়েতে। আর ওখান থেকে যেতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না, তবে ঢাকার এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগে গেল। আসলে বেশি সময়টা এখানেই লাগে, আর ওই এক্সপ্রেস ওয়েতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যাত্রাবাড়ির ফ্লাইওভার পার হওয়ার পরে আমরা জুরাইনের রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে ইকুরিয়া ব্রিজ পার হয়ে আমরা সরাসরি চলে যাব পদ্মা ব্রিজের কাছাকাছি। তবে ওখান থেকে কিন্তু আমাদেরকে ভিন্ন পথে সেই লৌহজংয়ে যেতে হবে। আর দেখতে দেখতে আমরা ইকুরিয়া ব্রিজে উঠে গেলাম। যদিও কুটকুটে অন্ধকারের মধ্যে আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখাতে পারছি না, তবে সামনের এক্সপ্রেসওয়েটা কিন্তু যথেষ্ট সুন্দর। ও হ্যাঁ, আপনাদেরকে আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি। এই উবারের ভাড়ার বাইরে আমরা যে সকল টোল পরিশোধ করব সেগুলো কিন্তু আমাদেরকেই পরিশোধ করতে হবে, অর্থাৎ মূল ভাড়ার সাথে টোলটা অন্তর্ভুক্ত নয়। আর এই পথে যেতে আমাদের এখানে 85 টাকা টোল, আর সামনে কুইচামারা ব্রিজে 85 টাকা টোল পরিশোধ করতে হলো, অর্থাৎ সর্বমোট 170 টাকা এক্সট্রা। আর অবশেষে আমরা মাওয়া রোডে ঢুকে পড়েছি। এখান থেকে ঘন কালো অন্ধকার রাস্তা ধরে আমরা এখন ছুটে চলছি। আসলে এই রাস্তা ধরে আমাদেরকে খুব বেশি একটা সময় যেতে হবে না, কারণ রাস্তার কন্ডিশন খুবই ভালো। এটা বাংলাদেশের সবাই আপনারা জানেন, যার কারণে ইনশাল্লাহ আমরা মাত্র 30 থেকে 40 মিনিটের ভেতরেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর দেখতে দেখতে আমরা কুইচামারা ব্রিজও পার হয়ে গেলাম। আর এখানে আমরা মানবতার খাতিরে একটা অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিলাম। আমি ঠিক বুঝি না কেন আমাদের বাংলাদেশের নাগরিক
এই অ্যাম্বুলেন্স দেখলে সাইড দিতে চায় না। আসলে মানুষের মানবতা দিনে দিনে অধপতনে চলে গিয়েছে। যাই হোক, এভাবে দেখতে দেখতে প্রায় 40 মিনিটের ভেতরে আমরা পদ্মা ব্রিজের কাছাকাছি চলে আসলাম। তবে আপনারা কিন্তু চাইলে গুলিস্তান থেকে বাসে করেও এই মাওয়া পর্যন্ত যেতে পারেন। মূলত আমরা যাব হচ্ছে মাওয়া থেকে একটু ভেতরে লৌহজংয়ে, ওখানে আমাদের বোটটা রয়েছে, হাউস বোটটা, ওখানে আমরা উঠব। তবে আপনারা যদি মাওয়া পর্যন্ত আসতে চান সেক্ষেত্রে আপনাদের এই পর্যন্ত ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। সুতরাং আপনারা এই রুটেও আসতে পারেন। আর যদি একটু কমফোর্টেবলি আসতে চান সেক্ষেত্রে আপনারা উবার করে আসবেন। তবে উবারের ভাড়া কিন্তু বরাবরই একটু বেশিই পড়ে। আর দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, বাট এখানে কিন্তু আমরা পদ্মা ব্রিজে উঠবো না, আমরা বাম দিকের রাস্তায় ঢুকে গেলাম। এখান দিয়ে আমরা সরাসরি চলে যাব সেই লৌহজংয়ে। মূলত মাওয়া ঘাটে যারা ইলিশ খাওয়ার জন্য আসে তারা কিন্তু এই লৌহজংয়ের রাস্তায় প্রবেশ করে থাকে। আর এখানকার বিখ্যাত ইলিশা রেস্টুরেন্টটাও কিন্তু এই পথেই অবস্থিত। তবে আমাদের বোটটা কিন্তু এখান থেকে বেশ দূরেই রাখা রয়েছে। এখান থেকে সেই ঘাটের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। আর আমরা সবার আগে আমাদের বোটে মালপত্র রেখে তারপরে পদ্মার বিখ্যাত ইলিশ মাছ খাবো। তবে বর্তমানে আমরা গ্রামের শুনশান নীরবতা রাতের বেলা উপভোগ করছি। নদীর ধার দিয়ে কিছুটা পথ চলার পরে আমরা অবশেষে লৌহজংয়ের মূল বাজারের দেখা পেলাম। আর এদিককার বাজারও বেশ জমজমাট। মূলত এই অঞ্চলটি বড় নোয়াপাড়া নামে পরিচিত। তবে এইখান দিয়েই কিন্তু পদ্মা রিসোর্টে যেতে হয়। আর সমস্ত হাউসবোটগুলো কিন্তু এখানেই রাখা থাকে। পদ্মা ব্রিজ হওয়ার আগে এখানকার শিমুলিয়া ঘাট দিয়েই কিন্তু সমস্ত ফেরি পারাপার হতো। তবে আমরা যে ঘাটে যাচ্ছি সেটা কিন্তু শিমুলিয়া ঘাট পার হয়ে আরও প্রায় 5 কিলোমিটার ভেতরে যেতে হয়। তবে আমরা কিন্তু শিমুলিয়া ঘাটে আবার আসব সেই বিখ্যাত ইলিশ মাছ খাওয়ার জন্য। আর অবশেষে আমরা গলির রাস্তায় ঢুকে পড়েছি। মূলত নৌকাটা যেখানে বাঁধা রয়েছে সেটা এই গলির রাস্তা ধরে যেতে হয়। এই রাস্তার শেষ প্রান্তে ওই নৌকা ঘাটটা রয়েছে। আমরা মোটামুটি গুগল ম্যাপের ডিরেকশন দেখতে দেখতে এখন যাচ্ছি। এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগবে না। আর অবশেষে আমরা কিন্তু নৌকা ঘাটে চলে এসেছি। মূলত অন্ধকার চারপাশে, সামনে কিছুই দেখাতে পাচ্ছি না। আমরা এখন নৌকায় উঠবো। আর অবশেষে আমরা নৌকায় চলে এসেছি। এখানে আমাদের লাগেজপত্র রেখে আমরা আবার বের হব। আর ওখান থেকে আমরা সরাসরি চলে যাব সেই বিখ্যাত ইলিশের ঘাটে, যেখানে গেলেই ইলিশ মাছ পাওয়া যায়। শুভরাত্রি বন্ধুরা, আমরা কিন্তু মাওয়া ঘাটে চলে এসেছি। আর এখানে আসবো আর ইলিশ খাবো না সেটা কিন্তু কখনোই হবে না। এগুলো ভাই গ্রাম আকারে বিক্রি করেন আপনারা? ওজন হিসেবে বিক্রি করেন। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপের আচার রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা কি ভাই ওই খাবারের সাথেই খায় মানুষ? খাবারের সঙ্গে খায়, অনেকে আগে খায়, কেউ পরে পার্সেল করে নিয়ে যায়। শেষে আমরা শখের বাড়িতে চলে এসেছি আর আমরা এখন ইলিশ দেখছি। আমার ছোট ভাই হচ্ছে খুবই আদরের ছোট ভাই। আমরা কিন্তু একসাথে ট্যুর করছি এবং এখানে এসেই কিন্তু সে দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন ইলিশ ভাতে বাঙালি এসো সবাই মিলেমিশে খাই, ভাত আর মাছ। আমরা এখন ইলিশ দেখছি। আসলে 1 কেজি ওজনের মাছ। কেজি কত করে? এগুলি কেজি রাখতে পারবো 2200 টাকা। 2200 টাকা 1 কেজি ওজনের যেগুলো। আর এর চেয়ে ছোট যেগুলো? ছোটটা নাই। কোনটা নিবা তুমি? আমার পছন্দ ওইটা, ওজন বেশি। ওজন বেশি। আসলে এখানে সব মাছগুলো বড় বড়। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই। আমরা এখন ইলিশ বাড়িতে এসেছি, দেখি এখানে কি সাইজের মাছ পাওয়া যায়। আমরা একটু ছোট মাছ খুঁজছি, যেহেতু মানুষ কম তাই। মাছের জিনিস স্বাদ হয় মামা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বাদ হবে। ভাই মাছ স্বাদ দাও, ওটা দিব না। এমন খাবেন না, ডিম খাবেন। ডিম সহ 700-800 গ্রাম। ওই ধরেন ওই এই যে যে মামা অরিজিনাল ইলিশ মাছ, যেটা মনে করেন যে পাঙ্গাসের মতো স্বাদ, এরকম মাছ দিন। ওইটার থেকে আর একটু বড়। পাঙ্গাসের মতো স্বাদ না? এগুলো কতটুকু হবে? ওগুলো 450 700 এলাম। এসে দিলাম এটা কতটুকু? 700 750। বর্তমানে লোকাল মাছের চেয়ে বড় মাছ দুষ্কর। এটা কি ডিম আছে না? এটা ডিম হবে স্যার। এটা একটু ওজন দাও তো। এটা একটু ওজন দাও তো। 670 গ্রাম। 670 গ্রাম। অবশেষে আমরা একটা মাছ নিলাম। এটা কত গ্রাম হলো? 700 গ্রাম না? এটা আমরা এই কত 2100 টাকা করে কেজি নিলাম। আর সাথে এই তেল কিন্তু আলাদা কিনতে হয়। ভাই এটার দাম কত নিল?
এটা 185 টাকা। 185 টাকা। এই দুইটা দিয়ে আমরা এখন লাইভ এটা ভাজি করব। এই রেস্টুরেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেখানে মাছ রাখা হয় এই রুমটা কিন্তু একটা এক্সট্রা কুল করে রাখা হয় যাতে মাছের কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে। আর আজকের দিনে আমি যতগুলো মাছ দেখলাম তার ভেতরে এই রেস্টুরেন্টটি মোটামুটি তাজা এখানকার স্থানীয় নদীর মাছটা পেয়েছি। বাট এখানকার স্থানীয় নদীর যে মাছ পাওয়া যায় সেটা কিন্তু অত বেশি ওজনের হয় না, ওটা মোটামুটি 6 থেকে 700 গ্রামের ভেতরে হয়। ছোট হলেও তাজা যেহেতু তাই ওটাই নিয়ে নিলাম। লাইভ মাছ প্রসেস করা হচ্ছে, প্রথমে কিন্তু ধুয়ে দিচ্ছে আর এরপরে এই মাছটা ভাজি করা হবে। আসলে অনেকগুলো দোকান দেখলাম আর শেষ পর্যন্ত এইখানের মাছটা আমাদের মাপ মতো হয়েছে, মানে সাইজ মতো। মোটামুটি আমরা চাচ্ছিলাম যে 700 থেকে 800 গ্রামের মধ্যে একটা মাছ খাবো, ওইটা হয়েছে কারণ যেহেতু জনসংখ্যা কম। এছাড়াও এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন টাইপের ভর্তা অ্যাডভান্স বানানো রয়েছে, পাশাপাশি অনেক টাইপের সবজি রয়েছে, আবার চিকেনও পাবেন, গরুর মাংস রয়েছে, পাশাপাশি অন্যান্য মাছও রয়েছে, আবার ইলিশের সরিষা ভুনা, চিংড়ি মাছ। মাছ অলরেডি প্রসেস হয়ে গিয়েছে আর সাথে বেগুন ভাজিও রয়েছে, এই জন্য আমরা আবার এক্সট্রা বেগুন নিয়েছি। এটা কিন্তু আলাদা দাম দিয়ে নিতে হয়েছে আর এখন এক এক করে ভাজা হচ্ছে। সব মিলিয়ে এই টোটাল প্রসেসটায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনারা ফ্রেশ তাজা তাজা খেতে পারবেন। আর অবশেষে আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর প্লেটে তোলা হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খাবো। আচ্ছা মিঠু, ভালো মাছ চেনার উপায় আসলে কি? ভালো মাছ চেনার উপায় বলতে কি, সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে সশরীরে কোনো বিল থেকে, ঝিল থেকে বা নদী থেকে বা সাগর থেকে যে আপনি দেখতেছেন মাছ ধরছে এবং সাথে সাথে ওইটা যেটা আমরা বলি যে ডাকে কেনা, ওইটা হলে সবচেয়ে টেস্ট পাওয়া যায় যে কোনো মাছই হোক। আর ইলিশ চেনাটা খুবই দুর্বিষহ, যদিও ইলিশটাকে এখন স্বর্ণের সাথে তুলনা করা হয়। আর মিঠা পানির ইলিশটা বেশি স্বাদ হয়। আমি যত রকমের ইলিশ খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মিঠা পানির যে ইলিশটা, বিশেষ করে বরিশালের ইলিশটা, এটা আমার কাছে এখনও সবচেয়ে বেশি ভালো লাগে। আর অবশেষে আমাদের মাছ চলে এসেছে আর আমরাও খেতে চলে এসেছি। আমরা এখন খেতে বসবো। এর সাথে কিন্তু আমরা আরো নানা রকমের ভর্তা নিয়েছি। এটা হচ্ছে মাছের লেজ ভর্তা, যেই মাছটা ছিল ওটা লেজ দিয়ে এটা ভর্তা করে দিয়েছে। পাশাপাশি এটা হচ্ছে শুটকি ভর্তা, তার পাশাপাশি এটা একটা সালাদ এবং এখানে আবার পেঁয়াজের সালাদ দেওয়া হয়েছে, তার পাশাপাশি লেবু টেবু তো আসি এবং আরও নানা রকম ভর্তা। আসলে কোনটা কি খেতে খেতে বলছি, যেহেতু এখানে আমাদের বিশেষ গেস্ট রয়েছে তাকে সবচেয়ে ছোট মাছটা দেওয়া হলো। যে আমাদের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব করেছে মিঠুর হাতে, মিঠু দিচ্ছে। এটা হচ্ছে মাছের লেজ ভর্তা, আমরা একটু নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের যে মাছটা দিয়েছে ওটা দিয়ে হলো, সাথে একটা তাজা বেগুন চলে এসেছে, ভাজি করে দিয়েছে মাশাআল্লাহ। এবং এইখানে কিন্তু আবার সালাদ আছে, আমি একটু নেই আসলে দেখি কেমন। এটা হচ্ছে পেঁয়াজ ভাজি, আমরা এটা নিচ্ছি। দেখি আসলে কোনটা কেমন। আগে লেজ ভর্তাটা দিয়ে শুরু করি। টেস্টি। এখানে আসলে দেখি ছোট একটা ডিম আছে, ডিমটা কেমন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাছটা কিন্তু তাজা ফ্রেশ। এখানে আজকে যতগুলো মাছ দেখেছি এর ভেতরে এটা তাজা ছিল। এর কারণ হচ্ছে এখন মাছ ধরার অফ সিজন, যার কারণে বেশিরভাগ জেলেরাই মাছ দিতে পারছে না। তবে কিছু কিছু জেলেরা আবার মাছ দিচ্ছে, কীভাবে দিচ্ছে জানি না। তবে আমাদের মাছটা কিন্তু তাজা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বেগুন ভাজিটাও খুব ভালো। সুতরাং এই ছিল মোটামুটি আমাদের এই পদ্মার পাড়ে ইলিশ খাওয়া এবং আজকের ইলিশ ভোজটা এক কথায় অসাধারণ। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন সেই আশা রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।